শনিবার সকালবেলা আমার কাছে ফোন আসলো, তোমার আম্মুর অবস্থা খুবই খারাপ, তুমি যদি আম্মুর লাস্ট বারের মতো দেখতে চাও তুমি আশা করো। 2 ঘন্টা পর আসলো, মানে কনফার্মেশন হইলো যে আম্মু মারা গেছে। জাস্ট 4 দিন পর আমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এক্সাম ছিল। সো আমি জাস্ট ওই টাইমটা ব্ল্যাঙ্ক ছিলাম। আসসালামু আলাইকুম, আমি রায়ান বিন জাহিদ। এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় স্যার সলিমা মেডিকেল কলেজে পড়ালেখা করার সুযোগ অর্জন করেছি। আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে আমার অ্যাডমিশন জার্নি প্লাস স্কুল জীবন এবং কলেজ জীবন নিয়ে। সো আমি বলবো না যে আমি এতটা ট্যালেন্টেড ছিলাম, কোনো এক্সট্রা ট্যালেন্ট কখনোই ছিল না। মোটামুটি একটা রেজাল্ট করতাম। স্কুলে কখনোই মানে সেকশনে ফার্স্ট সেকেন্ড ছাড়া ওরকম কখনো কোনো ভালো রেজাল্ট হয় নাই, মানে স্কুলে কখনো টপ করা এরকম কখনো হয় নাই এবং কখনো ইচ্ছাও জাগে নাই, টু বি অনেস্ট। এভাবেই আসলে আমার লাইফটা চলতেছিল। স্কুল লাইফে কখনোই এতটা অনেকের থাকে না যে আমি ডাক্তার হব, অনেক আগে থেকে চিন্তা, স্কুল লাইফ থেকে এরকম একটা স্বপ্ন। আমার এরকম কখনো কোনো স্বপ্ন ছিল না, বাট এটা আস্তে আস্তে চেঞ্জ হয়। সো স্কুল লাইফটা মোটামুটি আলহামদুলিল্লাহ পার করলাম। সো এভাবেই আমি এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পাইলাম, মোটামুটি একটা নাম্বার আসলো। কলেজ অ্যাডমিশনটা আসলে আমার কাছে একটু টাফ ছিল, কারণ টু বি অনেস্ট আমি নটর ডেম কলেজ ছাড়া কোনো কলেজ চিনতাম না আসলে। সো প্রথম থেকেই ড্রিম ছিল নটর ডেম কলেজ, বাট নটর ডেমে হয় নাই, রিটেনে হয় নাই। তো তারপর আমার কলেজ আমরা চুজ করলাম হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। কিন্তু কথা হচ্ছিল যে কলেজটা অনেক দূর হয়ে গেল আমার জন্য। সো আমার জন্য একটু টাফ ছিল গেট গোয়িং, অ্যান্ড প্রথম দিকে অনেক ভয় লাগতো, কারণ শুনতাম যে আমার ব্যাচমেট ক্লাসমেটরা এই বই পড়তেছে, এই বইয়ের অর্ধেক শেষ, আবার আরেকজনের একটা বই শেষ। সো এরকম অনেক অ্যাংজাইটি কাজ করতো। তাও আমি আসলে অন্যদেরকে নিয়ে এত ভাবনা চিন্তা করতাম না। সো আমি কলেজের ফার্স্ট দিনের কথা বলতে চাই। সো কলেজের ফার্স্ট দিন এর আগের রাতে আমি চিন্তা করলাম যে আমি আসলে কি হতে চাই লাইফে। কারণ আমি এর আগে মানে যত ভাইয়া আপুদের ভিডিও দেখেছি আমার এইচএসসির আগে, তো দেখতাম যে ওনারা এইচএসসি এর আগেই চিন্তা ভাবনা করতেন যে ওনারা কি প্রফেশন নিতে চান, ওই অনুযায়ী ওনারা এইচএসসি লাইফটা গুছিয়ে নিতেন। সো আমি এভাবেই এর আগের রাতে অনেক চিন্তা ভাবনা করলাম আমার জন্য কোন প্রফেশনটা বেটার। সো এইসব চিন্তা ভাবনা করার পর অনেক চিন্তা ভাবনা করছিলাম ওই রাতে। তারপর সিদ্ধান্ত নিলাম আমি ডাক্তার হব। ডাক্তার হওয়ার অনেক বড় একটা রিজন ছিল আমার ফ্যামিলি। আমার চাচা উনিও একজন ডাক্তার এবং ওনাকেই আমি রিয়েলি আইডল হিসেবে মানতাম তখন, কারণ আমাদের যে কোনো প্রবলেমে হেলথ ইস্যুসে ওনাকে সবসময় পাশে পাইছি। সো এবং অন্যদের যখন আমার বন্ধুদের থেকে জানতাম যে ওদের ডাক্তার এদের কাছে মানে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে এই সমস্যা অথবা এই কাজ করতে হয়, অনেক অনেক প্যারাদায়ক, কিন্তু আমার জন্য কিন্তু এগুলা কোনো কিছুই ছিল না। কারণ আমি আমার চাচার পাশে বাসাতেই থাকতাম, কোনো একটা প্রবলেম হইলেই আমার চাচা আমার খোঁজ খবর রাখতেন এবং উনি আমার মানে ট্রিটমেন্ট দিতেন, এটা নিয়ে আমার কোনো সমস্যাই হতো না। সো এরকম অনেক চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে যত কষ্টই হোক আমার ফ্যামিলির জন্য আমি ডাক্তার হবই। সো এই চিন্তা নিয়ে আমি কলেজের ফার্স্ট দিন গেলাম, আম্মুকে নিয়ে গেলাম। আম্মুকে নিয়ে যাওয়ার পর আম্মুকে বললাম যে আম্মু আমি মেডিকেলের কিছু বই কিনবো। সো আম্মু একটু অবাক হইলো যে আজকে এই কলেজের প্রথম দিন মেডিকেলের বই কিনবি তুই,
বুঝলাম না। তো তো আম্মুকে বললাম, না আম্মু আমি ডাক্তার হইতে চাই, আমি বই কিনবো। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে, আমি তো এত টাকা আনি নাই, আমি 2000 টাকা আনছি, তো ওই কি কি বই লাগবে এটা বল। সো আমি একটা প্রতিষ্ঠানের কিছু বই কিনলাম, মেডিকেল রিলেটেড বই। সো আমি চিন্তা করলাম যে প্রতিটা চ্যাপ্টার শেষ করার পর আমি প্যারালেলি আমার যে পড়াগুলো আছে সেগুলো শেষ করব। সো এই চিন্তা ভাবনা নিয়ে বইগুলো কিনা ছিল, বইগুলো কিনলাম। সবগুলো বই কিনতে পারিনি, যেহেতু আমাদের লিমিটেড বাজেট ছিল, সবগুলো বই কিনতে পারিনি, কিছু কিছু বই কিনছি। কেনার পর আমি পড়া স্টার্ট করলাম। সো কলেজ লাইফ ফার্স্টে অনেক ঝামেলা হইতো এটার সাথে মানিয়ে নেওয়ার। কলেজ ছিল অনেক দূরে, সো আমার যেতে আসতেই প্রায় দিনে 3 থেকে 3.5 ঘন্টা লাগতো। সো অনেক ঝামেলা হচ্ছিল। আবার একদিক দিয়ে আমার কলেজ লাইফে ফার্স্টে কিছু কিছু বন্ধু ছিল যারা সবসময় বলতো যে আমার এটা শেষ, তো এটা নিয়ে অনেক এনজাইটি হইতো। সো আস্তে আস্তে আমি কি করতে থাকলাম, আমি পড়তে থাকলাম। শুরুতে আমি যেই প্ল্যানটা করছিলাম যে আমি একাডেমিক পড়া অ্যান্ড অ্যাডমিশনের পড়া প্যারালেলি পড়বো, সেটা জাস্ট 1 মাস এর মতো কন্টিনিউ করার পর আমি দেখতেছিলাম যে আমার একাডেমিক পড়াটা খুবই পিছিয়ে যাচ্ছে এটার কারণে। সো আমি কি করলাম যে আচ্ছা ঠিক আছে, আপাতত এটা রাখি, পরে যখন সময় আসবে তখন আমি এটা পড়ে নিব। সো আমি এই যে বইগুলা রাখলাম, মেডিকেলের বইগুলা, তারপর আর কোনো ঠিক নেই। তারপর আমি জাস্ট একাডেমিক নিয়ে বিজি হয়ে গেলাম। একাডেমিকে সো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলারই টিচারদের কাছে পড়তাম। সো টিচারদের পড়ানো সিলেবাস আবার আমার কলেজের সিলেবাস মিলতো না, সো অনেক সময় আমার নিজেরই পড়া লাগতো। সো এটা চিন্তা করতে করতেই আমার এক বন্ধু আমাকে সাজেশন দিল যে তুই এসসিএস এর একটা ফিজিক্স কোর্স আছে, ওইটা তুই নে। সো আমি এসসিএস এর কথা অনেক আগে থেকেই জানতাম, বাট মানে কখনো এনরোল করা হয় নাই। তো আমি অন্য বড় ভাইয়াদের থেকে সাজেশন নিলাম যে ভাইয়া আসলে কি এসসিএস ভালো হবে কিনা ফিজিক্সের জন্য। তো ওরা বললো যে হ্যাঁ, ফিজিক্সের জন্য এটা ভালো হবে, তুই এটা নিতে পারিস যদি চাস। তো আমি ফিজিক্সের যে ইয়েগুলো ছিল, সেগমেন্টগুলো ছিল, অপর ভাইয়া যেভাবে ভাগ করা ছিল, ওইগুলো আমি আস্তে আস্তে একটা করে এনরোল করতে থাকলাম এবং ক্লাস করতে থাকলাম। অ্যান্ড এটার মাধ্যমেই টু বি অনেস্ট আমি অবসেসড হয়ে গেলাম ফিজিক্সের প্রতি। ফিজিক্স আমার কাছে খুবই ভালো লাগতে লাগলো, ইঞ্জিনিয়ারিং আমার কাছে খুবই ভালো লাগতে লাগলো। কিন্তু আমি ভুলে গিয়েছি যে আমার কলেজ লাইফে প্রথম আমার কি ইচ্ছা ছিল মেডিকেল। কিন্তু তখন আমার মাইন্ডে এটা ছিলই না যে আমি মেডিকেলে পড়তে ইচ্ছুক। সো আমি এভাবেই পড়তে লাগলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে লাগলাম, ইঞ্জিনিয়ারিং বই কিনলাম আমার জমানো টাকা দিয়ে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুব ভালো চলতেছিল, কোচিং এর রেজাল্টও মোটামুটি ভালো আসতেছিল, কলেজেও মোটামুটি ইয়ার ফাইনাল, তারপর হচ্ছিল হাফ ইয়ারলি পরীক্ষায় ফার্স্ট হলাম পুরো কলেজে। তারপর আমি মানে প্রিটেস্ট পরীক্ষাটা ঠিক শেষ হওয়ার জাস্ট 2 দিন ক্লাস করছি আমি, তখন আমি একদিন ইঞ্জিনিয়ারিং বই পড়তেছি। সো ইঞ্জিনিয়ারিং এক বই পড়তেছি, তো ওই সময় আমার এক বন্ধু এসে আমাকে বললো যে কিরে রায়ান, তুই না প্রথম আমাকে বলছিলি যে তুই মেডিকেলে পড়তে চাস, তুই না ডাক্তার হইতে চাস, তুই আমার বলছিলি, তো আবার ইঞ্জিনিয়ারিং বই পড়তেছিস কেন? সো আমার কাছে মানে এই কথাটা মানে এতটা ইজি হলেও আমার কাছে কেন জানি এই কথাটা মানে ঘুরপাক খেতে লাগলো। এবং ওই দিন অনেক চিন্তা ভাবনা করছি যে আসলে আমি কি হতে চাচ্ছি, আমি কি ডাক্তার হতে চাই নাকি ইঞ্জিনিয়ার হতে চাই, যে কোনো একটা, নট বোথ। সো ওই দিন অনেক চিন্তা ভাবনা করলাম, ফ্যামিলির কথা অনেক বেশি চিন্তা ভাবনা আসছিল। সো আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে না, আমি অবশ্যই ডাক্তারি লাইনে পড়বো, আমাকে চান্স পেতেই হবে।
সো ততদিনে আমার যেই মেডিকেলের বইগুলো কিনেছিলাম ফার্স্ট ইয়ারে, ওই বইগুলাতে বলতে গেলে ময়লা পড়ে গেছে এমন। সো পরে আমি চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ, আমি এই যেই বইগুলো কিনছি এগুলা যাতে ওয়েস্ট না হয়, আমি আমার সর্বোচ্চ দিয়ে এই বইগুলা শেষ করব। তখন আমি জাস্ট প্রিটেস্ট পরীক্ষা দিছি। সো আমার কাছে খুব বেশি হলে 2 মাস ছিল। গত বছর মার্চ মাসে মেবি রমজান ছিল, রমজান মাসটা পুরাটাই আমি মেডিকেল রিলেটেড পড়ালেখা করছি, এবং আলহামদুলিল্লাহ in 2 months I finished all of the books that I bought. তারপর টেস্ট এক্সাম আসলো, টেস্ট এক্সামে মোটামুটি ভালো করলাম। তারপর চলে আসলো আমাদের এইচএসসি লাইফ। অ্যান্ড টেস্ট এক্সামের পর আমাদের কোরবানির ঈদ ছিল, অ্যান্ড কোরবানি ঈদের পর এর ঘটনার কারণেই আমার জীবন কাহিনীটা কিছুটা হলেও ভিন্নতা পেয়েছে অন্যদের থেকে। সো আমি প্রথম থেকে শুরু করি। কোরবানির ঈদের পর আমি সবসময় কোরবানির ঈদের পর আমি আমার সব রিলেটিভসদেরকে বললাম যে আমাকে এখন কোনো কাজে ডাকো না, আমি এখন পুরাই এইচএসসি রিলেটেড পড়ালেখা করব, আমি এখন খুবই বিজি থাকবো, সারাদিন পড়ালেখা করব। তো এরকম বললাম, কিন্তু আল্লাহ জানতো যে আমার সাথে কি হবে, আল্লাহ লিখে রাখছিল এটা। সো কোরবানি 7 ডেজের আন্ডারে আম্মু ডেঙ্গুতে আক্রান্ত হলো। তো আম্মুকে নিয়ে হসপিটালে গেলাম, হসপিটালে ভর্তি হই নেই, টেস্ট করতে গেছি। তারপর হচ্ছিল আম্মুর কিছু দেখাশোনা করতাম, অ্যান্ড আম্মুর কিছু কথা বলি। আম্মুর কথা যেহেতু আগে বলা হয় নাই, আম্মু সবসময় আমাকে সাপোর্ট দিত। আম্মু কখনোই, আমি যে এই ডাক্তার হব এটা ডিসিশন যে নিছি, আম্মু কখনোই বলে নাই আমাকে যে তুই ডাক্তার হ অথবা ইঞ্জিনিয়ার হ অথবা তুই অমুক হ, কখনোই আমাকে কোনো প্রফেশনের কথা বলো। ইভেন আমার আব্বু কখনোই আমাকে কোনো প্রফেশনের প্রতি চাপ দেয় না। ইট ওয়াজ অনলি মাই ডিসিশন। সো আম্মুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম। আম্মু যখন ডেঙ্গুতে আক্রান্ত হইলো, আম্মু আস্তে আস্তে সুস্থ হইল, কিন্তু আম্মুর ডেঙ্গু হওয়ার পর থেকে পেটে ব্যথা হওয়া স্টার্ট হইলো। সো আম্মুর পেটে ব্যথা হওয়া স্টার্ট হইলো। আম্মুর ডেঙ্গুটা সেরে গেল কিছুদিন পর, বাট পেটে ব্যথাটা রয়ে গেল। সো আম্মুর পেটে ব্যথা নিয়ে আমার চাচুই ট্রিটমেন্ট দিতেছিলেন। আম্মুর পেটে ব্যথা আস্তে 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 অনেক বেড়ে গেল, অ্যান্ড তারপর অনেক হসপিটালে গিয়ে কি বলে টেস্ট করছি। আম্মু টেস্ট করার পর এত বড় কেমন কিছু ধরা পড়লো না, বাট মানে আম্মুর পেটে ব্যথা কমলো না। সো এইসব কিওসের মধ্যে আম্মুকে নিয়ে টেনশন হতো ওই টাইমে। আম্মুকে নিয়ে অনেক ভাবতাম, অ্যান্ড আব্বু আমাকে ওই সময় মজা করে বলতো যে আব্দুল কাদের জিলানি। সো ওই সময় অনেক ভাবতাম আম্মুকে নিয়ে। তো আমার পড়ালেখায় এতটা মন বসতো না ওই টাইমে অনেকটাই কম পড়া হইতো, অনেকটাই রেসিডুয়াল যে আমার ক্যাপাসিটি ছিল, রেসিডুয়াল যে নলেজগুলো ছিল ওইগুলো নিয়ে আমি মনে করেন যে মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়েছিলাম এইচএসসি এর, ওইসব ব্যাচে এক্সাম দিতাম। তারপর হচ্ছিল তারপরেই আম্মুর পেটে ব্যথার চিকিৎসা চলতেছে, ঠিক এমন টাইমে আমার ডেঙ্গু ধরা পড়লো। অ্যান্ড ডেঙ্গু ধরা পড়ার পর আমি প্রায় 2 উইকস বই ধরতে পারিনি। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। প্লাটিলেটস এত কমে নাই, বাট খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। সো ওই টাইমে বই ধরার মতো মানে সাহস পাইনি ওই টাইমে। তারপর আমার ডেঙ্গুটা আস্তে আস্তে সারলো। আর ডেঙ্গুর সময় আম্মু বলতে গেলে আম্মুর যে পেটে ব্যথাটা ছিল, আম্মুর পেটে ব্যথাটা বলতে গেলে নাই। আম্মুকে দেখে মনে হইতেছে যে আম্মু পুরা সুস্থ, ভেতরে ভেতরে পেটে ব্যথা হচ্ছে, এটা কখনোই প্রকাশ করতো না।
তারপর আস্তে আস্তে ডেঙ্গুটা আমার সারলো। ডেঙ্গুটা সারার পর আমার কাছে এইচএসসি স্টার্ট হওয়ার জন্য আর মাত্র 10 দিন বাকি। সো আমি চিন্তা করলাম এখন থেকে যদি ভালো করে না পড়ি, আমার আগে থেকে সিলেবাসটা খুব ভালো করে শেষ করা ছিল, বাট আমি যদি রিভাইজটা ঠিকমতো ভালো করে না দেই তাহলে আমার অনেক বড় প্রবলেম হবে এইচএসসিতে। সো আমি ভালো করে পড়া স্টার্ট করলাম, অনেক পড়া মানে অনেক কিছু চিন্তা করে আমি প্রায় সারাদিনই বলতে গেলে পড়তাম ওই টাইমটাতে। তারপর আস্তে 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 দেখা গেল যে আম্মুর পেটে ব্যথা বাড়তেছে, বাড়তে 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 আম্মুর কথা ছিল যে আমাকে নিয়ে হলে যাবে। আমার হল পড়েছিল মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজে। তো আম্মুর কথা ছিল যে আম্মু আমাকে নিয়ে হলে যাবে, বাট কে জানতো যে জাস্ট এক্সামের 5 দিন আগে আম্মুকে হসপিটালে ভর্তি করলাম। অ্যান্ড ওই সময় যেদিন ভর্তি করছি এর জাস্ট আগের রাতে, মানে 12 তারিখ দিবাগত রাতে আম্মুকে নিয়ে ওই দিন হাসপাতালে গেছিলাম। হাসপাতালে গিয়ে আম্মুকে ওনারা কিছু ওষুধ দিয়েছিল। সো ওষুধ দিয়ে আম্মুকে আবার ফেরত নিয়ে আসছিলাম। সো আমি মনে করছিলাম যে এত বড় কোনো কিছু না, কিন্তু তারপরের দিনে আবার হাসপাতালে ভর্তি করলাম। হাসপাতালে ভর্তি করার পরও আমার মনে মানে এরকম একটা, আমার আম্মুকে হাসপাতালে ভর্তি করার পরও আমার মনে এমন কোনো কিছু জাগে নাই যে আম্মু থাকবে না কিছুদিন পরে। সো তারপর আম্মুকে ভর্তি করার পর জাস্ট যেহেতু 5 দিন পর পরীক্ষা, আমার রিলেটিভসরা সবাই অনেক হেল্পফুল ছিল। তারা অনেকেই মানে হাসপাতালে থাকতো। আমি কিন্তু হাসপাতালে থাকতাম না, বাট মানে এক্সামের জাস্ট আগের রাতে আমি বাসায় থাকতাম। অ্যান্ড এক্সামের আগের রাতগুলোতে আমি এক্সামের আগের রাতের বাদে যেই টাইমটা থাকতো, যেই ছুটির টাইমটা থাকতো, ওই টাইমে আমি হসপিটালে থাকতাম আম্মুর সাথে। অ্যান্ড টু বি অনেস্ট, আম্মুর সাথে যে থাকতাম হয়তোবা পড়ালেখাটা একটু কম হইতো হাসপাতালে, বাট যেই শান্তিটা পাইতাম এটা আসলে বাসায় থাকলে পাইতাম না। তো এটা আসলে মানে বাকি যেই কথাগুলো এগুলা আসলে খুবই দুঃখের। আইসিটি এক্সামের দিন আমি মানে আইসিটি এক্সাম দিয়ে বাসায় আসতেছি, তো আমার চাচির হাতে আম্মুর রিপোর্টগুলা। তো আমি চাচিকে জিজ্ঞেস করলাম যে চাচি আম্মুর রিপোর্টগুলো কেমন আসছে। সো চাচি বললো যে হ্যাঁ হ্যাঁ ভালোই আসছে, মোটামুটি এত চিন্তা করার দরকার নেই। কিন্তু আমি আসলে জানতাম না যে আম্মুর রিপোর্টে আসছে যে আম্মুর স্টমাক ক্যান্সার অ্যান্ড লাস্ট স্টেজ। তো বাড়ির সবাই মোটামুটি আমার থেকে লুকায় রাখতো কথাটা, বাট কথাটা আমার যে কোনোভাবেই হোক আমার কানে এসে পড়লো যে আম্মুর ক্যান্সার। সো একদিন আমি আম্মুর কাছে যাই হাসপাতালে যে নিজে চেক করি, আম্মুর যে রিপোর্টের ফাইলটা ছিল ওই রিপোর্টের ফাইলটা বের করে নিজে চেক করে দেখলাম যে আম্মুর অ্যাডিনোসার্সিনোমা হয়েছে স্টমাকে। সো ওইটা দেখে আসলে আমি ভেঙে পড়ছিলাম। অ্যান্ড তখন আসলে বুঝতে পারিনি যে লাস্ট স্টেজ ক্যান্সারটা তখনও আশা ছিল যে আম্মুকে নিয়ে হয়তো বাসায় ফিরতে পারবো আমার এক্সামের আগে। তখনও এইসব ঘটনার মাঝেই কিন্তু আমি এক্সামগুলো দিয়ে যেতেছি, বাংলা, ইংলিশ, আইসিটি এইসব এক্সামগুলো দিয়ে যাচ্ছি। তা ফিজিক্স এক্সামের আগে দিয়ে আম্মুর জন্য একজন রাখা হলো। তো উনি হাসপাতালে থাকতো, তো আমি জাস্ট আম্মুকে দেখতে যাইতাম। তারপরে থেকে ফিজিক্স এক্সামের ঠিক আগে থেকে আমি জাস্ট আম্মুকে ভিজিট করতাম এরকম। তো আম্মু তো জানতো যে আম্মুর ক্যান্সার। আম্মু নিজেও আসলে জানতো না যে আম্মুর ক্যান্সারটা কোন স্টেজে আছে। সো আম্মু অনেক আশাবাদী ছিল যে আম্মু আবার আমাদের সাথে জয়েন হবে, আবার বাসায় আসবে। বাসায় এসে আমরা অনেক প্ল্যান করতেছিলাম যে পরীক্ষার পর কি করব, ঠিক তারপর ছিল অ্যাডমিশন কোথায় করব, মেডিকেল অ্যাডমিশন জার্নিটা কিভাবে আমরা আরো ভালো করতে পারি,
এগুলো অনেক প্ল্যান করতাম আম্মুর সাথে। তো তারপর আসলো কেমিস্ট্রি। আম্মুর বাই দ্য ওয়ে আম্মুর কন্ডিশনটা দিন দিন ডিটোরিওরেট করতে লাগলো। অ্যান্ড একদিন আমার এক খালাতো আপু আমাকে ফোন দিয়ে বললো যে তুই কি জানোস ব্যাপারটা? আমি বললাম যে না, কি হয়েছে? বললো যে আন্টি তো বেশি দিন নাই। আমি বললাম বেশি দিন নাই মানে? ডাক্তার বলছে যে আন্টি আর 2 মাসের মতন আছে। তো আমি এই কথা শুনে পুরো শকড। তারপর আমি বললাম না আপু, এটা কি বলো, উল্টা পাল্টা বলতেছো, আমার এইগুলো শুনতে ভালো লাগে না, আমি এখন পরীক্ষা দিতেছি, আমাকে এইগুলো সব বললো না। তো এইগুলো বলে আমি রেখে দিছি। বাট মানে ফিয়ার কাজ করতে লাগলো, তখন থেকে আমার ফিয়ার কাজ করতে লাগলো। তারপর আস্তে আস্তে আম্মুর অবস্থা আরো ডিটোরিয়েট করলো। আম্মু শেষের দিক দিয়ে মানে হাঁটতে চলতে কষ্ট হইতো। অ্যান্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামটা দিয়ে আসতেছি, ওই সময় আব্বু আমাকে কল দিল যে রাইয়ান শোন, তোর আম্মুকে তো আইসিইউতে ভর্তি করা হয়েছে। সো মানে এই কথাটা শুনে আমি জাস্ট কি করব, আমি জাস্ট চিন্তা করতে পারতেছিলাম না। তারপর নিজেকে সামলিয়ে আমি হাসপাতালে গেলাম, আম্মুকে দেখলাম। এন্ড আম্মুকে দেখে বুঝলাম যে আম্মু বেশি দিন নাই আমাদের মাঝে। তো এগুলোর মাঝেই আমি আসলে ওই টাইমটা খুবই টাফ টাইম ছিল। আমি এর মাঝেও পড়ার চেষ্টা করতাম, বাট পড়ায় এতটা মন বসতো না। আমি চাইলেও মন বসাইতে পারতাম না ওই টাইমে পড়তে। যেহেতু এইচএসসি এক্সাম, কোনো মানে রিস্ক নিতে পারতাম না, আমার পড়তে বসতেই হতো যতই মন খারাপ হোক। তো এরকম করে আম্মুর আইসিইউতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করে আমি আমার বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এক্সাম দিলাম আম্মু আইসিইউতে থাকা অবস্থাতেই। তারপর আমি সেকেন্ড পেপার দিলাম। তারপর আমি বায়োলজি সেকেন্ড পেপারের দিন হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে দেখলাম যে আম্মুর অবস্থা আরো খারাপ হয়েছে। আম্মুকে ভেন্টিলেশন দিতে চাইছিল বায়োলজি সেকেন্ড পেপারের দিন। সো আম্মুর অবস্থা খুবই খারাপ হতে লাগলো, আরো খারাপ হতে লাগলো। অ্যান্ড ওই দিনই আমি যখন আইসিইউতে আম্মুকে ভিজিট করতে গেলাম, ডাক্তার আমাকে ডেকে বললেন যে তোমার আম্মু বেশি দিন নাই, তোমার আম্মু এখন যে পজিশনে আছে ওই পজিশন, তোমার আম্মু এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন। ওনার রিটার্ন করার কোনো চান্স নাই। এখন তুমি জাস্ট ওয়েট করো যে কখন কল আসে। সো মানে আমি ওইটা শুনে আসলে কি রিয়াকশন দিব, আমি জাস্ট অঝরে কাঁদতে লাগলাম, জাস্ট অঝরে কান্না করছি ওই টাইমটাতে। কিছুদিন পরেই ম্যাথ এক্সাম। আমার মনে আছে বায়োলজি সেকেন্ড পেপারটা ছিল বৃহস্পতিবার, শুক্রবার কাটলো। আম্মু আমার খালাদের থেকে শুনছি যে আম্মু খালি রাই রাই বলতো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি স্কিপ করছি সেটা হচ্ছিল যে সো আম্মু যখন কেবিনে ছিল তখন আম্মু তার প্রায় সব রিলেটিভসদেরকে বলতো যে জানোস রাইয়ান কিন্তু ডাক্তারির জন্য পড়বে, রাইয়ান কিন্তু ডাক্তার হবে, তোরা কিন্তু সবাই দোয়া করিস ওর জন্য, ও যাতে একটা ভালো ডাক্তার হইতে পারে। কিন্তু আম্মু কিন্তু আমাকে এরকম কোনো কিছুই বলতো না, জাস্ট বলতো যে বাবা তুই যা ডিসিশন নিছাস এটাই আমার পছন্দ, এটাই। কিন্তু আম্মু যে আসলে মনে মনে চাইতো যে আমি ডাক্তার হব, এটা মানে আমাকে কখনো ডাইরেক্টলি বলে নাই। আম্মুর যে আমার রিলেটিভসদেরকে বলতো যে আমি চাইছিলাম আসলে রাইয়ান ডাক্তার হোক, আমি এটা কখনো বলি নাই, বাট ও যাতে নিজে থেকে বুঝুক। বৃহস্পতিবারের পর শুক্রবার আসলো। শুক্রবারে আম্মুর অবস্থা একটু বেটার হলো বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার যেহেতু ভেন্টিলেশন দিতে চাইছিল, যেহেতু দেওয়া হয় নাই,
আম্মু, আমি যখন আম্মুর কাছে গেলাম, আম্মু রাই রাই বললো। আম্মু আমাকে আদর করে রাই রাই ডাকতো, তো আম্মু রাই রাই বললো। বাট আম্মু তখন অনেক কিছু বলতে চাইতো, শেষের দিক দিয়ে আইসিইউতে যখন ছিল আম্মুর মুখে দিয়ে কথা বের হইতো না। সো আম্মু অনেক কিছু বলতে চাইতো, বাট আমি বুঝতে পারতাম না। শনিবার সকালবেলা আমার কাছে ফোন আসলো যে রাইয়ান, তোমার আম্মুর অবস্থা খুবই খারাপ, তুমি যদি আম্মুর লাস্ট বারের মতো দেখতে চাও তুমি আশা করো। তো আমি দৌড়ায় গেলাম হাসপাতালে, এন্ড যে দেখলাম যে আম্মু বলতে গেলে নাই, কিছুটা একটু পালস আসে হালকা, বাট আম্মু বলতে গেলে নাই। তো এইভাবেই মানে কাটলো। আম্মু 2 ঘন্টা পর আসলো, মানে কনফার্মেশন হইলো যে আম্মু মারা গেছে। এন্ড ওই টাইমে আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। মানে আমার যে কিছুদিন পর এক্সাম, জাস্ট 4 দিন পর আমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এক্সাম ছিল। সো আমি জাস্ট ওই টাইমটা ব্ল্যাঙ্ক ছিলাম। এন্ড আমি হয়তোবা আমার কোনো রিলেটিভসদের কথা বলি নাই, অথবা কোনো বন্ধু বান্ধবদের কথা বলি নাই, বাট ওরা সব সময় আমার পাশে ছিল। এটার জন্য আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওরা সবসময় আমার সাহস জুগিয়ে গেছে। তারপর আম্মুকে কবরস্থ করে আসলাম। আম্মুর স্মৃতিগুলা রয়ে গেল আমার মাঝে। আম্মুর হয়তোবা ছিলেন না, কিন্তু আম্মুর স্মৃতিগুলো আমার মাঝেই রয়ে গেল। তারপর কি করব, যেহেতু 3 দিন পর এক্সাম, শনিবার হয়তো পড়তে পারিনি, রবিবার দুপুরবেলা থেকে পড়া স্টার্ট করলাম। আবার কোন রকমে নিজেকে সামলায় এক্সাম গুলো দিলাম। আলহামদুলিল্লাহ এক্সাম গুলো ভালোই গেল। তারপর যেহেতু আমার ডিসিশন ছিল ডক্টর হবার, তো আমি জাস্ট এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এক্সামটা দিয়েই আমি আব্বুকে নিয়ে চলে গেলাম আমাদের মেডিকেল কোচিং একটা সেন্টারে চলে গেলাম, এবং ওখানে যে ভর্তি হলাম। আব্বুর কথা একটু বলি। আব্বু 2015 সালে, আমি যখন ক্লাস 5-এ ছিলাম, উনি স্ট্রোক করছিলেন, ব্রেইন স্ট্রোক। ওটার পর থেকে ওনার বাম সাইডটা প্যারালাইজড। অ্যান্ড আব্বু অসুস্থ হওয়ার পর থেকে আমাদের ফ্যামিলিতে মানে আর কি ফ্যামিলির ইনকামটা একটু আনস্টেবল হয়ে গেছিল। আমি অনেকটাই আমার চাচা খালাদের দেওয়া টাকা দিয়েই পড়তাম। তারপর আলহামদুলিল্লাহ আমি 8-এ বৃত্তি পেয়েছিলাম। তো বৃত্তি পাওয়ার কারণে ওই সময় টাকাটা লাগে নাই। বাট আমার মাথায় একটা জিনিস ছিল যে হ্যাঁ, আমি অন্যদের টাকায় পড়তেছি, আমার চাচাদের টাকায়, খালাদের টাকায়, ওনাদের টাকায় আমি পড়তেছি। সো হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এক্সামের পরপরই আমি মেডিকেল ভর্তি হলাম। মেডিকেল একটা কোচিং সেন্টার ভর্তি হলাম, ওদের বই সংগ্রহ করলাম। এন্ড আমি জাস্ট এর পরের দিন থেকেই এমন ভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করলাম, মানে আমি জাস্ট পড়তাম আর কিছুই না, জাস্ট পড়া, খাওয়া দাওয়া, আব্বুর দেখভাল করা এন্ড ঘুমানো, জাস্ট এই কয়েকটাই কাজ ছিল আমার ওই টাইমটাতে। সো ওই টাইমটাতে অনেক পড়তাম, টু বি অনেস্ট। তারপর হচ্ছিল আমার কোচিং এর ক্লাস স্টার্ট হইলো। আমি কোচিং এর রেগুলার ছিলাম, কখনো কোনো ক্লাস আমি মিস দেই নাই, অ্যান্ড আমি কোনো এক্সাম মিস দেই নাই। অ্যান্ড আমার প্রিপারেশন এতটাই ভালো ছিল প্রতিটা এক্সামে, যে এক্সামে ভালো করলে যারা টপ করতো তাদেরকে কোচিং থেকে পুরস্কার দেওয়া হতো। তো এক্সাম দিছি, পুরস্কার পাই নাই এমন কোনো এক্সাম হয় নাই। আমি প্রতিটা এক্সামে পুরস্কার পেতাম। আমার শোকেস পুরা ভরে যেতে লাগলো আমার পুরস্কার দিয়ে। সো এইভাবেই আলহামদুলিল্লাহ আমি পড়া চালাতে লাগলাম। অ্যান্ড আমি বলবো যে আমার অ্যাডমিশন জার্নির সবচেয়ে বড় রিগ্রেট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার স্লিপিং সাইকেলটা আমি মনে করি খুব একটা ভালো ছিল না। আমি মনে করেন আমার স্লিপিং সাইকেলটা খুব একটা ভালো ছিল না। আমি মানে যখন তখন ঘুমাইতাম,
আবার যখন তখন উঠতাম, উঠে আবার পড়া স্টার্ট করতাম। সো এই জিনিসটা আমি মনে করি যে আমি যদি একটু মানে কেয়ারফুল থাকতাম স্লিপিং সাইকেলটা নিয়ে, কারণ আমরা জানি যে স্লিপিং ইজ আ ভেরি ভাইটাল পার্ট মানে ইন ইয়োর মেমোরাইজেশন। সো আমার স্লিপিং সাইকেলটা নিয়ে আমার কিছু রিগ্রেট আছে। সো শেষের এক মাস তো কোচিং বন্ধ করে দিল। ওই টাইমটাতেও আমার একটু প্রবলেম হয়েছে যে সবসময় তো কোচিংটা মানে অফলাইনে করতাম, তো কোচিং যখন অনলাইনে চলে গেল, তো অনলাইনে যখন করতাম তো অনেক ডিস্ট্রাকশন থাকে অনলাইনে। অ্যান্ড আমি কিন্তু এর মাঝে আমি যখন অফলাইনে কোচিং করতাম আমি কিন্তু প্রায় সোশ্যাল মিডিয়া বলেন এগুলাতে বলতে গেলে অ্যাক্টিভই থাকতাম না। হয়তোবা আইডি ডিঅ্যাক্টিভেটেড ছিল না, বাট মানে অ্যাক্টিভই থাকতাম না বলতে গেলে। হয়তোবা সপ্তাহে 1-2বার চেক ইন করতাম, এই আর কোনো কিছুই না। তো যখন অনলাইনে ক্লাস শুরু হলো তখন একটু ডিস্ট্রাকশন আসতো, যে হয়তোবা ফেসবুকে একটু চলে গেলাম, 10-15 মিনিট স্ক্রল করলাম। সো এটা একটু প্রবলেম হইতে লাগলো। তারপর হচ্ছিল এভাবে কয়েকদিন চলার পর লাস্ট এক সপ্তাহ সময় মানে জাস্ট আমার স্লিপিং সাইকেলটা মানে বলতে গেলে প্রায় ডিস্ট্রয় হয়ে গেল। মানে আমি বলতে গেলে দিনে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা ঘুমাই, এমন অবস্থা। 4 থেকে 4.5 ঘন্টা ঘুমাই। তারপর হচ্ছিল আমার একটা মানে পড়ার কথা বলি, সেটা হচ্ছিল যে আমি যে চেয়ারে বসে পড়তাম টেবিলে, এমন কতবার যে হয়েছে যে আমি পড়তে পড়তে চেয়ারে ঘুমাই গেছি। একদিন আমার বাড়িতে খোঁজাখুঁজি লেগে গেছে যে কিরে আব্বু আর কি আমাকে ডাকতেছে, কিন্তু আমি কোনো সাড়া দিতেছি না। তো আব্বু মনে করছে যে আমি বাইরে গেছি, তো এরকম করে মানে পুরা বাড়ি খোঁজাখুঁজি লেগে গেছে যে রাইয়ান কই। পরে আব্বু এসে দেখে যে আমি টেবিলের মধ্যে ঘুমাইতেছি, এরকম একটা অবস্থা। সো ওই টাইমটাতে অনেক পড়তাম, বাট ঘুমানোটা খুব কম হইতো। সো আমি এটার কারণে আমার কি বলে প্রায় মাথা ব্যথা থাকতো, শেষের দিক দিয়ে আমার প্রায় মাথা ব্যথা থাকতো। সো এইভাবে করতে করতেই শেষ পর্যন্ত 8ই ফেব্রুয়ারি আসলো। সো 8ই ফেব্রুয়ারি আমি খুবই নার্ভাস ছিলাম, টু বি অনেস্ট, যে আগামীকালকে কি হবে। যেহেতু আমি কোচিং এ অনেক ভালো রেজাল্ট করতাম, আমাকে নিয়ে কোচিং এর ভাইয়ারা অনেক মানে কি বলবো মানে আমাকে নিয়ে কোচিং এর ভাইয়ারা অনেক হাই এক্সপেক্টেড ছিল যে আমি অনেক ভালো রেজাল্ট করব, মানে র্যাঙ্কিং করব এরকম। তো আমি আবার এত কিছু নিয়ে ভাবতাম না, আমি সবসময় এটা চিন্তা করতাম আমি ডাক্তারি পড়তে চাই, অ্যান্ড আমি জাস্ট চাইতাম যে আমার ডিএমসি হোক। বাট র্যাঙ্কিং করা কিংবা অনেক ভালো রেজাল্ট করা এরকম কখনোই মানে আমার ইন্টেনশন ছিল না এত ভালো কিছু করার। তো আমি 8 তারিখের কথা বলতেছিলাম। সো 8 তারিখে মোটামুটি পড়ালেখা হলো, খুব বেশি একটা 8 তারিখে খুব বেশি একটা পড়ালেখা হলো না। ভাইয়ারা বলছিল যে এত বেশি না পড়তে, যেহেতু জাস্ট একটা রাত আছে, ব্রেনটাকে রেস্ট দিতে, একটু ঘুমাইতে বেশি। ওই দিন একটু বেশি ঘুমাইছিলাম, মানে জাস্ট আগের রাতে আমি প্রায় 11:30টার দিকে ঘুমাই গেছিলাম। 11:30টার দিকে ঘুমাই গেছিলাম, তারপর 6টার দিকে উঠছিলাম পরীক্ষার দিন। সো পরীক্ষার দিন উঠে আর আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছিল যে আমি এক্সামের মানে আগের সন্ধ্যায় আমি ফিজিক্স কিছু অনুশীলনীর বই প্র্যাকটিস করছিলাম। যেহেতু ভাইয়ারা বলছিল এটা ইম্পর্টেন্ট। ফিজিক্স কোয়েশ্চেন গুলো সলভ করলাম, দেখলাম যে অনেক কিছু পারি, আবার অনেক কিছুই পারি না। সো যেগুলো পারি না ওইগুলো একটু বেশি এমফেসিস করলাম, অনেক বেশি পড়লাম, পুরো মোটামুটি শেষ করে তারপর আমি 11:30টার দিকে ঘুমায় গেলাম। সবার থেকে আমার সব রিলেটিভসদের থেকে দোয়া নিয়ে আমি ঘুমায় পড়লাম। ঘুমায় 6টা 6:30টার দিকে উঠলাম। ওই দিন সকালবেলাও খুব বেশি পড়ি নাই, জাস্ট কিছু বেশি ইম্পর্টেন্ট যে টপিক গুলো ছিল ওইগুলা জাস্ট একটু চোখ বুলাই গেছি। এক্সামের আগের দিন পর্যন্ত আমি পুরাই নার্ভাস ছিলাম, বাট এক্সামের দিন কেন জানি
আমার মধ্যে শুধু পজিটিভিটি অ্যান্ড পজিটিভিটি। আমার সিট পড়েছিল মতিঝিল আইডিয়াল কলেজে। মতিঝিল আইডিয়াল কলেজে যখন আমি হলে ঢুকতে গেলাম, দেখলাম যে হাজার হাজার স্টুডেন্ট। সো হাজার হাজার স্টুডেন্টকে দেখে কিছুটা বিভ্রান্ত হলেও ততটা বিভ্রান্ত হইনি। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু এতদিন এত ভালো ভালো রেজাল্ট করে আসছি, ইনশাল্লাহ আল্লাহ আমাকে একটা ভালো উপহারই দিবেন ইনশাল্লাহ। তো এগুলা নিয়ে আমি পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিতে গিয়ে অনেক বন্ধুও দেখলাম যে একই হলে একই রুমে পড়ছে। সো ওদের সাথে কিছু কথা বললাম। এটার কারণে হয়তোবা আরো মানে যে টেনশনটা ছিল এক্সামগুলো নিয়ে, সেই টেনশনগুলো একটু কমে গেছে। তারপর হচ্ছিল এক্সাম স্টার্ট হইলো। এক্সাম স্টার্টের পর সো আমার প্রথম 10টা মোটামুটি ভালোই দাগাইলাম, প্রায় 7-8টা মতন দাগাইলাম। তারপর হচ্ছে 11 থেকে 40 আমার কাছে মনে হলো যে একটু টাফ কোশ্চেন, এবং প্রায় 5টা থেকে 10টা দাগাইলাম ওইখানে। তারপর হচ্ছিল বাকিগুলো মোটামুটি পারলাম। বাট বোটানি আমার কাছে খুব টাফ লাগতেছিল, কারণ আমি জাস্ট একটা বই ফলো করছি, অ্যান্ড ইট ওয়াজ আ বিগ মিস্টেক। আমি এখন মনে করি যে একটা বই ফলো করা উচিত না, আমাদের প্যারালেলি চিন্তা করা উচিত। আমি যদি নগ্নবীজির চ্যাপ্টারটা পড়ি, ফর এক্সাম্পল আমি যদি নগ্নবীজির চ্যাপ্টারটা পড়ি আবুল হাসান থেকে, তাহলে অবশ্যই আমার জানা উচিত যে আজিবুরে কি কি বলছে। আমি বলতেছি না যে মুখস্থ করতে বা অনেক এমফাসিস দিয়ে পড়তে, আমি জাস্ট বলতেছি জাস্ট একটু দেখে রাখা। এই দেখে রাখাটাও যদি আমি করতাম, আমি হয়তোবা আজকে র্যাঙ্কিং করতে পারতাম। সো আমার বোটানি কোশ্চেন গুলা খুব বেশি একটা ভালো হয় নাই, তারপর জিকে গুলাও এতটা ভালো হয় নাই। সো আমি যখন এক্সাম দিয়ে আসলাম, আমি আশাবাদী ছিলাম যে অবশ্যই আমি ডাক্তার মানে কোনো একটা মেডিকেলের চান্স পাবো। বাট আমার আশা ছিল অবশ্যই ডিএনসি। কোয়েশ্চেনের কি বলে অ্যান্সার মিলালাম অনেক কোচিং এর থেকে, দেখলাম যে প্রায় 82-83টার মতন হইতেছে, মানে 82-83 মতো মার্ক আসতেছে। সো আমি আশাবাদী ছিলাম যে 82-83 যদি পাই তাহলে তো মানে ডিএমসি পেতে পারি, ডিএমসি আসার সম্ভাবনা আছে। রেজাল্ট দিল আমাদের 11 ফেব্রুয়ারি, অ্যান্ড আমি দেখলাম যে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ালেখা করার সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ। কিছুটা মন খারাপ ছিল, টু বি অনেস্ট, একটু কান্নাও করছি ডিএমসি যে পাইলাম না কেন। বাট এখন কোনো রিগ্রেট নাই আমার মাঝে, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছি। অ্যান্ড তারপর আমি আবার আরও 3টা জায়গায় ফর্ম তুলছিলাম, আমাদের ঢাকা ভার্সিটি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর হলো ডেন্টাল। কিন্তু আমি চিন্তা করলাম যে যেহেতু আমি আমার স্বপ্ন পূরণ করে ফেলছি, তাহলে আমি কেন মানে আরেকজনের স্বপ্ন নষ্ট করব? হয়তোবা এটাই তার স্বপ্ন, আমি কেন তার স্বপ্ন নষ্ট করব? সো আমি জাস্ট একটাই পরীক্ষা দিছি, মেডিকেল ভর্তি পরীক্ষা। সেই মেডিকেল ভর্তি পরীক্ষাতেই আলহামদুলিল্লাহ আমার একটা ভালো রেজাল্ট আসছে। সো আজকের কাহিনী আসলে আমার জীবন কাহিনীটা আসলে কিছুটা অনন্যতা পেয়েছে জাস্ট আমার আম্মুর কারণে। আম্মু আসলে আমাকে যেভাবে টেক কেয়ার করতো, আম্মু এইচএসসি লাইফে আমি যখন মানে অনেক মানে কিছু রাত থাকতো যে আমি প্রায় 2টা-3টা পর্যন্ত পড়তাম, তো আম্মু আমার সাথে 2টা-3টা পর্যন্ত ডাকতো। আমি পড়তে বসতাম, আম্মু অনেক সময় দেখতাম যে এসে আমার মাথায় তেল দিয়ে নারকেল তেল দিয়ে রাখছে। আমি যেসব কাজ করতাম এইচএসসির আগে আম্মুকে অনেক হাউস হোল্ড অনেক কাজে হেল্প করতাম। আম্মু এইচএসসি টাইমে একটা হাউস হোল্ড কাজেও আমাকে ডাকে নাই, কারণ কি আমার পড়ালেখার জন্য। সো আম্মু এতটা বড় অবদান ছিল আমার পিছনে। আম্মুর স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আম্মুর স্বপ্নটা হয়তোবা পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ, বাট আম্মু নাই। সো এটাই অনেক সময় রিগ্রেট হয়, এত ভালো একটা জায়গায় চান্স পাইছি। কিছুদিন আগে আমি আব্বুকে নিয়ে মেডিকেল কলেজে গেলাম, কিন্তু
আম্মু কিছুই দেখতে পারলো না, এটাই আমার মানে আক্ষেপ। আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকলের আব্বু আম্মুর জন্য, যারা তারা নেক হায়াত পাক, এবং যারা চলে গেছেন তারা যাতে জান্নাতুল ফেরদৌস আল্লাহ নসিব করেন তাদের জন্য। সো আমার আল্লাহর কাছে এই একটাই দোয়া যে আল্লাহ যাতে আমার মাধ্যমে আরও হাজারো মাকে বাঁচানোর সুযোগ দান করে আমাকে, অ্যান্ড আমি নিজের সর্বোচ্চ দিয়ে আমার যেই পেশায় আমি পদার্পণ করছি সেই পেশায় আমি নিযুক্ত হতে চাই। আসসালামু আলাইকুম।